তো বন্ধুগণ, আমরা এসে উপস্থিত হয়েছি এমন একটা এলাকায়, গড়বেতার একটু ভেতরের দিকে আসছিলাম যখন আমরা দেখছিলাম একদমই প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন একটা এলাকা। আজকে ওনার কাছে এসে আমাদের নিজেদেরকে গর্ববোধ হচ্ছে এইরকম একটা এলাকা থেকে এরকম একজন বিশিষ্ট শিক্ষক, যিনি শিক্ষকতা জীবনে ভারতবর্ষ বা ভারত সরকারের কাছে সর্বোচ্চ সম্মান লাভ করেছেন। একদিকে ওনার বাড়ির একদিকে শিলাবতী নদী বয়ে গেছে, অপরদিকে এক ওই রকমই বড় একটি পেটিয়া খাল আছে। এই রকম একটা এলাকাতে ওনার বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকাতে ওনার বাড়ি। সেই জায়গাতে থেকেই উনি শিক্ষকতা করে। তিনি বিশিষ্ট শিক্ষক হিসাবে এর আমাদের বলার আর কোনো অবকাশ রাখে না, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। প্রথম এখন আমরা জানতে চাইবো স্যারের কিছু ব্যক্তিগত জীবন সম্বন্ধে। আপনি এই যে সংস্কৃতি চর্চার মধ্যে এলেন, আপনার অনুপ্রেরণা কি? আপনি কিভাবে এলেন? আপনি অনুপ্রেরণার কথা যদি বলতে হয় তবে প্রথমেই হচ্ছে আমার পরিবারের কথা চলে আসবে। মানে পারিবারিক যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, সেই পরিমণ্ডলের কথা আমাকে বলতেই হয়। আমার বাবা প্রয়াত সুধাংশুশেখর মাইতি, তিনি একজন স্বনামধন্য কীর্তনিয়া, এবং আমার জেঠামশাই তিনি ছিলেন খোলবাদক। তো বিভিন্ন আসর মাতিয়েছেন এবং তারপরেও ভালো অভিনয় করতে পারতেন। এবং তখনকার দিনে যে কৃষ্ণযাত্রা ছিল, কৃষ্ণযাত্রা আমরা যেটা বলি, সেখানে বাবা সুদর্শন দেহের অধিকারী হওয়ার জন্য রাধা সাজতেন। এই যে বাবার মধ্যে একটা সাংস্কৃতিক বোধ ছিল, আমার মনে হয় সেরকম একটা চেতনা আমাদের মধ্যে গড়ে উঠেছে। এবং বর্তমানে আমি যেমন হয়তো শিক্ষকতার সঙ্গে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত আছি, আমার ভাই তুলসী দাস মাইতি, তিনি শিক্ষকতা করেন, এখন ব্যানার্জি ডাঙ্গা হাই স্কুলে আছেন। তো সেই ভাইও কিন্তু কবিতা টবিতা লিখছেন, তিনি ভালো বক্তব্য রাখতে পারেন এবং টেরাকাটা বলে একটি পত্রিকা সেটা সম্পাদনা করছে। এবং আমার ছোট ভাই গড়বেতা হাই স্কুলের শিক্ষক, সেও হচ্ছে নাটক করে, নাট্য চর্চার সঙ্গে যুক্ত। সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যেই আমরা বড় হয়ে উঠেছি এবং সেটা আমরা নিয়েও যেতে চাচ্ছি। আপনার কৃষ্টি সাধনা আপনার পরিবারের পূর্বপুরুষদের মধ্যেই ছিল। তো আমি যখন খুব ছোট ছিলাম, ওই দাদা কাকাদের সঙ্গে অভিনয় দেখতে যেতাম। সেখানে গিয়ে আমার মনের মধ্যে একটা ওই যে যাত্রার বইগুলো দেখতাম, যে এরকম একটা বই লিখেছে, এরকম ধরনের ব্যাপার, আর তাহলে তো আমিও যদি এরকম লিখতে পারতাম তো খুব ভালো হতো। তো যাই হোক, তখন থেকে কিন্তু একটা বই তৈরি হয়েছে। এবং আমি খুব ছোটবেলা থেকে ওই তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই আমি কিন্তু ওই যে নাটকের যে সংলাপ, সেই সংলাপগুলো কিন্তু আমাকে বেশ উদ্বুদ্ধ করতো আর কি। এবং সেখানে একটা বোধ, আমি নিজেও তখন কিন্তু ওই যে দাদারা বা কাকারা যারা অভিনয় করেছে, মানে আপনি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনার সময় থেকেই তাহলে চর্চার মধ্যে চর্চার মধ্যে ঢুকে গেছি। এবং আমি তৃতীয় চতুর্থ শ্রেণীতে পড়ার সময় হচ্ছে বঙ্কিমচন্দ্রের যে দুর্গেশ নন্দিনী উপন্যাস, গোপাল কুণ্ডলা, বা শরৎচন্দ্রের যে বিখ্যাত উপন্যাস আমাদের আছে সেটা শ্রীকান্ত, এগুলো কিন্তু আমি পড়েছি। এরকম অনেক বইও পড়েছি যেগুলো হয়তো তখন হয়তো মনে হতো যে অশ্লীল বলে কিছু বই, হয়তো তার সেটা পড়ার হয়তো উপযুক্ত বয়স ছিল না, কিন্তু সেগুলো আমি পড়ে ফেলেছি তখন। এবং প্রথম নাটক লিখি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় প্রথম নাটক লিখেছি আমি। এবং পরবর্তীকালে প্রতি বছরই কিন্তু একটা করে দুটা করে নাটক লিখেছি। মানে এবারে পড়াশোনাও চলেছে, তার পাশাপাশি নাটকের যে লেখা সেটা লিখতাম। এবং আমার যে গ্রামের যে ক্লাব আছে বা আমাদের যে সংস্থা আছে, তারা অভিনয় করেছে, একসঙ্গে অভিনয় করেছি। আমি তখন নিজেও কিন্তু অভিনয় করতাম। আর পরবর্তীকালে যেটা বুঝলাম যে এই যে নাটকটা, এই নাটকটা হচ্ছে যে মঞ্চস্থ বা অভিনীত না হলে তার সফলতা আসছে না। তখন আমি কিন্তু ধীরে ধীরে সাহিত্য জগতে চলে আসি। আমি গল্প লেখা শুরু করি, ছোট গল্প, প্রচুর ছোট গল্প লিখি। আমার প্রথম বই বেরোয় 1994 সালে, সেটি কলকাতার একটি পিডি পাবলিকেশন বলে, সেখান থেকে ছোট গল্পের সংকলন প্রকাশিত হয়। তার আগে বহু পত্র পত্রিকায় প্রকাশিত হতে শুরু করেছিল। লিটল ম্যাগাজিন ছাড়াও আরো যে আমাদের যে দৈনিক বাজারি পত্রিকাগুলো আছে, যে স্বনামধন্য পত্রিকা আনন্দবাজার, দেশ, এই পত্রিকাতেও আমি লিখেছি। এবং তারপরে সাহিত্য চর্চাটা এইভাবে আমার এগিয়ে চলেছে। এবং আরো অনেক পত্র পত্রিকা, মানে দুই বাংলার, মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং হচ্ছে ওপার বাংলা যে বাংলাদেশ, সেখানেও কিন্তু আমার হচ্ছে লেখালেখি প্রচুরভাবে চলছে। লিটল ম্যাগাজিন ছাড়াও আরো বহু যে প্রথিতযশা যে পত্রিকাগুলো আছে, সেগুলোতে আমি লিখছি। আমরা শুনেছি আপনি অনেক পত্রিকাতে লেখালেখি করেন, বা আপনার অনেক লেখা অনেক পত্রিকাতে বেরোয়। এখন পর্যন্ত এই মুহূর্তে কোনগুলো হচ্ছে আপনি যদি একটু বলেন। আমরা এখানে জেলা যদি কথা বলতে হয়, প্রথমে জেলা থেকেই শুরু করছি। হ্যাঁ, এখানে হচ্ছে আমার প্রথম যে লিটল ম্যাগাজিন হচ্ছে আলোর জোয়ার, এটা থেকে কিন্তু শুরু। আচ্ছা, তারপরে বহু পত্র পত্রিকায় আমি জড়িয়ে গেছি। সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে ঘাটালের সৃজন পত্রিকা, আচ্ছা, লক্ষণ কর্মকার সম্পাদিত, অত্যন্ত একটা জনপ্রিয় পত্রিকা। তারপরে এখানে আমাদের মেদিনীপুরের
যে সব্যসাচী, সব্যসাচী তার সারদ সংখ্যাগুলোতে আমি প্রতিনিয়ত লিখেছি। আপনার লেখা ওখানে প্রকাশ হয়। তারপরে হচ্ছে এখানে হলদিয়া থেকে প্রকাশিত হচ্ছে আপনজন, বিখ্যাত পত্রিকা, সেটা থেকে। এটা হচ্ছে আমাদের জেলার আরো অসংখ্য পত্র হচ্ছে জলদর্শী মেদিনীপুর থেকে, যেটা ঋত্বিক ত্রিপাঠী সম্পাদনায়, সেখানেও প্রচুর লিখি। আর হচ্ছে এখানে ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি, সেখানেও আমি লিখছি, নিয়মিত লিখি। আর এরপরে হচ্ছে আমি যে কলকাতার যে পত্র পত্রিকা যেটা বলা হয়, সেখানেও কিন্তু আমি লিখছি অনেক পত্র পত্রিকা, যেমন ওখানে আরাত্রিক আছে, তারপরে হচ্ছে নতুন পথ, এই সময়, এই পত্র পত্রিকা। তারপরে আমি আনন্দবাজারে লিখেছি, আনন্দবাজার রবিবাসরীতে আমার গল্প প্রকাশিত হয়েছে, আমার দেশ পত্রিকাতে গল্প প্রকাশিত হয়েছে। আর আরেকটি যেটা হচ্ছে যে ছোটদের যে সেরা মাসিক পত্রিকা বাংলা ভাষার উপরে, সেই যে সুক্তারা, এই সুক্তারাতে আমি নিয়মিত লিখি এবং সেখানে আমার প্রচুর গল্প প্রকাশিত হয়েছে, প্রচুর কবিতা প্রকাশিত হয়েছে। এবং এখনো আপনি ওই সুক্তারাতে আপনার লেখা প্রকাশিত এখনো হচ্ছে এখন। আচ্ছা স্যার, আর একটা জিনিস আপনার কাছে বিস্তারিত জেনে সমৃদ্ধ হতে চাচ্ছি, যে আপনার লেখা বা লেখার উপরে নির্ভর করে বিষয় আকাশবাণীতে মানে রেডিওতে সম্প্রচার হয়, এটা যদি আপনারা একটু আমরাকে বলেন। খুব ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম যে আকাশবাণীতে কিভাবে কি, ওই যে আমি তখন তো খুব ছোট, রেডিওর প্রতি অত্যন্ত আকর্ষণ ছিল আমার। নানা রকম লেখা টেখা শুনছি বা আমি খুব উদ্বুদ্ধ হতাম যে এইভাবে কিভাবে লিখছেন ওনারা, এরকম ধরনের আমি যদি লিখি। আচ্ছা, প্রথম শুরু করি সেটা হচ্ছে যে ওর একটি ওখানকার একটি জনপ্রিয় অনুষ্ঠান হয় প্রাত্যহিকীতে, তখন লেখা শুরু করি। আচ্ছা আচ্ছা, সেটা প্রথম আমার সকালের দিকে যে প্রোগ্রামটা হয়, যেটা 7টা, খুব জনপ্রিয় অনুষ্ঠান। আর সেখানে হচ্ছে প্রথম হচ্ছে লেখা আমার প্রকাশিত হয়, এই প্রচারিত হয়, সেটা হচ্ছে যে ধর্ম ও সংহতির উপরে। সেটা হলো তারপরে 1988 সালের জানুয়ারি মাসে মানে লেখা প্রচারিত, সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের নেপথ্য সৈনিক, এই শিরোনামে। তো সেখানে আমি তখন নানা জায়গায় আমি ঘুরি, যে স্বাধীনতা সংগ্রামী যারা নেপথ্যে বলতে যারা ঠিক ততখানি আমাদের পরিচিত নন, যারা মানব ইতিহাসের অন্তরালে থেকে গেছেন, কিন্তু একটা স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা ছিল প্রচন্ড রকম ভাবে। আর যারা রিনাউন্ড মানে বিখ্যাত হয়ে গেছেন, তার বাইরেও যে আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের উপরে আমি চর্চাটা শুরু করি। এবং সেখানে প্রথম হচ্ছে আমি এই যে আমাদের গড়বেতার যে অচল সিং নিয়ে লেখা পাঠাই, নানা রকম তথ্য সংগ্রহ করে, এবং সেই লেখা প্রচারিত হয় এবং সেটি হচ্ছে সাপ্তাহিক আবার সেরা চিঠি হিসাবে সেটা দ্বিতীয়বার আবার পঠিত হয়। আর ওই মাসেই আবার আরেকটি আমি লেখা পাঠাই, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী বসন্ত কুমার সরকারের উপরে। নিশ্চয়ই জানেন যে বসন্ত কুমার সরকারের আবক্ষ মূর্তি একটা গড়বেতা কলেজেও তৈরি হলো, আর হচ্ছে এদিকেও তৈরি, আমাদের যে কাদরাওয়ালি যে আসল যে জন্মস্থান, সেখানেও। তো বসন্ত সরকারের উপরে আমি তথ্য সংগ্রহ করি, সে লেখা পাঠাই এবং সেটিও কিন্তু আবার মানে প্রচারিত হচ্ছে, আবার সেটা সেরা হিসাবে প্রচারিত হচ্ছে। আচ্ছা, তখন থেকে আমার একটা লোকায়ত সংস্কৃতির প্রতি একটা আমার টান জন্মায়। আমি তখন ওই স্বাধীনতা যুদ্ধের যে যারা নেপথ্য সৈনিক, ওই যে যাদের কথা বললাম, অচল সিং, বসন্ত সরকার ছাড়াও আমি কিন্তু তখন তথ্য সংগ্রহ করে পাচ্ছি আরো অনেকের, এবং সেটা লিখি। এবং এখানে যে বাঁকুড়ার যে ময়নাপুর, ওই ময়নাপুর গ্রামটি হচ্ছে অত্যন্ত হচ্ছে মানে ইতিহাস সমৃদ্ধ স্থান, মানে এমন একটি গ্রাম যেখানে হচ্ছে প্রতি মুহূর্তে ইতিহাস কথা বলছে। যেখানে হচ্ছে অক্ষয় কুমার সেন, যেটা রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেনের জন্মভিটা ওখানে আছে। তারপরে ওখানে একটি বাড়ি আছে, সেটা হচ্ছে বাগলি পরিবার, যেখানে সবাই প্রায় ওই বাগলি পরিবারের স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা, হ্যাঁ, সেখানে ধর্মদাস বাগলি, তারপরে হচ্ছে ভীমাচরণ বাগলি, তার ভীমাচরণ বাগলির স্ত্রী হিলোলবাসিনী বাগলি, এদের নিয়ে কিন্তু আমি লেখা শুরু করি। এবং হিচিকেশ সিংহ হচ্ছে ওখানকারই, ওই আমাদের যে ময়নাপুর এলাকারই। তো হিচিকেশ সিংহ তিনিও রাষ্ট্রপতি সম্মান পেয়েছিলেন তখনকার দিনে। ওনার সঙ্গে আমি দেখা করি, ওনার সঙ্গে কথা বলি, এবং উনিও স্বাধীনতা সংগ্রামী এরকম। তারপর এখানে নবকুমার পাঁজা, কেশপুরে স্বাধীনতা সংগ্রামী, তাদের নিয়েও লিখেছি। সরোজ রায়, নিশ্চয়ই আপনারা জানেন সরোজ রায়ের কথা, এরকম আর কি। আর আরো অনেকে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আমি লিখেছি, এবং সেই নিয়ে আমার বইও প্রকাশিত হয়েছে, স্বাধীনতা যুদ্ধের 10 নেপথ্য সৈনিক হিসাবে। এবং বইটি হচ্ছে আপনার আকাশবাণীতে বিভিন্ন আকাশবাণীতে ছাড়া আপনার অন্যান্য প্রাত্যহিকী ছাড়াও হচ্ছে আমি আকাশবাণীতে আমার নাটক, আমার লেখা নাটক প্রচারিত হয়েছে, সেটা হচ্ছে যে অচল সিং এর উপরে, বিখ্যাত নাটক, মানে আমাদের গড়বেতার যিনি অচল সিং। হ্যাঁ, গড়বেতার যিনি অচল সিং। এবং অচল সিং এর উপরে যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে আকাশবাণীতে যখন ওই নাটকটা
মানে মহড়া চলছিল, মানে অভিনয় হওয়ার জন্য অভিনীত, সেখানে আমাকে ডাকা হয়েছিল, আমি আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম। আমাদের যিনি তখন প্রযোজনা করতেন সিদ্ধার্থ মাইতি, তিনি ডেকেছিলেন, তারপরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি তো অবাক, আমার ওই নাটকটিতে অভিনয় করেছিলেন হচ্ছে বিখ্যাত হচ্ছে মিতা চট্টোপাধ্যায়। মিতা চট্টোপাধ্যায় নিশ্চয়ই জানেন, হ্যাঁ, তিনি করেছেন দেবেশ রায় চৌধুরী। এরকম মাপের মানুষজন ওই বইটিতে অভিনয় করেছেন। আর সেটি হচ্ছে আমার হচ্ছে 2018 সালের হচ্ছে মানে এটা প্রচারিত হয় প্রথম আর কি, 2018 সালে। তারপরে আকাশবাণী থেকে প্রত্যাশা বলে যে একটা অনুষ্ঠান হয়, সেখানে আমার প্রায় 6-7টি নাটক প্রচারিত হয়েছে। এবং ওখানে বসে একটু বলে নি, সেটা হচ্ছে যে ওখানে হচ্ছে যে কথিকা বিভাগ, বাংলা কথিকা বিভাগ, সরাসরি গিয়ে আমি সেখানে অনুষ্ঠান করেছি এবং আমার বেশ কয়েকটি কথিকা ওখান থেকে প্রচারিত হয়েছে। আমি সরাসরি সেখানে গিয়ে মানে পাঠ করেছি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো স্যার, আপনার কাছ থেকে আমরা এই আপনার পেশাগত জীবনের একটুকু যদি মানে আমরা উপদেশ হিসাবে জানতে চাই, মানে কিভাবে আপনি এই শিক্ষকতা পেশাটাকে নিয়েছেন এবং কিভাবে এটাকে পরিচালনা করছেন। হ্যাঁ, বলে নি, সেটা হচ্ছে যে এই যে আমি এত লেখালেখি করি বা সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত, আমি যেহেতু শিক্ষকতা করি, আমার কিন্তু প্রথম স্থান কিন্তু শিক্ষকতাতে। আমি ওই ব্যাপারে কিন্তু অত্যন্ত আমি পাংচুয়াল, এবং যেটা নিয়মানুবর্তিতার যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্তভাবে আমি মেনে চলি। এবং ছাত্রছাত্রীদের আমার যে কচিকাচা ছাত্রছাত্রী, মানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি, মানে আমার তো একেবারে সেই কি বলবো প্রথম যাচ্ছি আমার জায়গাতে, মানে বিদ্যালয়ে তারা শিক্ষা লাভ করার জন্যে। তো তাদের নিয়ে কাটানোর বা তাদের নিয়ে যে একটা, সেটা একটা বিরাট আমার কাছে আনন্দ এবং মজার। এবং তাদের কিভাবে উদ্ভাবনী যে শক্তিটা তাদের মধ্যেও যে কিভাবে মানে সৃষ্টি করা যায়, সেটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি। আর হচ্ছে ছাত্রছাত্রীরা, আমি প্রথমে বলি, প্রথম হচ্ছে আমি শিক্ষকতায় যোগদান করি রাইখা বলে একটি আমারই অঞ্চলে আর কি। আচ্ছা, রাইখা প্রাথমিক বিদ্যালয়। এটা কোন অঞ্চল একটু যদি? এটা 2 নম্বর সন্দীপুর অঞ্চল, বড়বেতা 1 ব্লকের সন্দীপুর অঞ্চল। তো আমি প্রথমে শিক্ষকতা পাই হচ্ছে প্রথম যেটা, এটা আপনার স্কুলটার নাম তাহলে স্যার? সেটা রাইখা প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, রাইখা প্রাথমিক বিদ্যালয় প্রথম। ওটাও কি গড়বেতা এক চক্রের মধ্যে? হ্যাঁ, এক চক্রের মধ্যে প্রথম, সেটা হচ্ছে 1993 সালে যোগদান করি। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব ওই মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার এরকম ধরনের রাইখা। কিন্তু অত্যন্ত মানে যাতায়াতে তখন কষ্ট ছিল, রাস্তাঘাট বলতে কোনো কিছু ছিল না, যার ফলে আমার ওই সময়টা খুব কষ্ট হয়েছে। তো আমি তাতেও কিন্তু আমি কখনো যে 1 মিনিট দেরি হয়ে গেছে এরকম কিন্তু ঘটনা ঘটেনি আমার। তখন ওখানে স্কুলটা বসতো, বিদ্যালয়টা বসতো 10:30টায়। 10টায় টাইমটা আমাদের যেটা সইটই ব্যাপারটা ছিল। তো আমি কিন্তু 10:15 মধ্যেও আমি নদী খাল ভেঙে আমি কিন্তু উপস্থিত হতাম। এমন দিন গেছে এসব রাস্তাঘাট নেই, সাইকেলটা নিয়েছি আমি, আবার রাস্তাকে গিয়ে গামছা পরেছি, দিয়ে খাল পেরিয়েছি, আবার সেখানে গিয়ে তারপর দেখা যাচ্ছে কিছু জায়গায় খানাখন্দ, সেখানে জল, সেখানে এইভাবে কিন্তু আমাকে যেতে হয়েছে। এখানে মোটামুটি আমি 3.5 বছর ওখানে আমি রাইখা প্রাথমিক বিদ্যালয়ে কাটিয়েছি। তারপরে ওখান থেকে চলে আসি আমার রাজবল্লভপুর গড়বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়, সেটা আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, এই পূর্ব দিকে আর কি আমার বাড়ি থেকে। তো এখানে এসেও এখানে কিন্তু আমি ওই শিক্ষকতার জন্য কিন্তু আমি আমার যে পেশাগত দিকের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি সবসময় বহাল রেখেছি। মানে সেখানে আমার ছাত্রছাত্রীরা যাতে মানে নিয়ম মেনে এবং সঠিক সময়ে উপস্থিত হয়। আমি যখন এখানে প্রথম যোগদান করলাম এই রাজবল্লভপুর গড়বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে, দেখলাম ছাত্রছাত্রীদের মধ্যে সেরকম একটা ব্যাপার নেই, মানে যখন খুশি আসবো, যখন খুশি যাবো, এরকম একটা মানে পরিবেশ একটা ছিল। আমি বললাম না, এইটাকে আমাকে প্রথম কথা হচ্ছে এটা আমাদের কাটাতে হবে একদম। আচ্ছা, বিশেষ করে মর্নিং স্কুলে দেখতাম, মর্নিং স্কুলে দেখছি আমি বিদ্যালয়ে চলে যাচ্ছি, নিশ্চয়ই জানেন যে এখন হয়তো 6:30 টাইম করেছে, তখন কিন্তু আমাদের 6টা ছিল। হ্যাঁ, 6টা ছিল। তো আমি কি করতাম, আমি যখন প্রথম যোগদান করলাম তখন মর্নিং স্কুল হচ্ছে, সকাল স্কুল হবে 6টা, আমি 5:45 কিন্তু আমি উপস্থিত হতাম। এটা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের প্রথম দিক, মানে অনেকে প্রায় অন্ধকার থাকছে কিছু কিছু জায়গায়। তো আমার যাচ্ছে তখন তো গ্রামবাসীদের সঙ্গে দেখা, হয়তো কেউ কেউ উঠছে, উঠে বলছে মাস্টার সাহেব ছাত্রছাত্রীদের সব তো ঘুমোচ্ছে, তাহলে আপনি বেরিয়ে পড়েছেন না? বলি না, তো আপনি আপনাদের বাচ্চাদের যান, ডেকে দিন। হ্যাঁ, এইভাবে দেখা গেল যে কিছুদিন করার পরে আমার ছাত্রছাত্রীরা কিন্তু ওই জায়গায় চলে এসেছে, তারাও কিন্তু অভ্যেসটা তৈরি হলো যে মাস্টারমশাই গেছেন, আমাদেরই যেতে হবে। এখন আমার এমন ভাবে অভ্যাস করে ফেলেছি, মানে অভ্যস্ত করে ফেলেছি ওই ছাত্রছাত্রীদের, তারা কিন্তু আমার আগেই তারা এখন উপস্থিত হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি।
আর এই দিক থেকে আমি মেনে চলে এবার ছাত্রছাত্রীদের নিয়ে কিছু একটা করার চেষ্টা করি, যে নতুন তারা কিছু শিখুক। এই যে আমি হয়তো একটা নতুন গান লিখলাম, আমি গানও লিখি, যে বাচ্চাদের গিয়ে তারা খুব আকৃষ্ট হয়। এই যে কবিতা টবিতা বাচ্চাদের উপরে, তারপরে যে কোনো অনুষ্ঠানগুলো, যে এই স্বাধীনতা দিবস হোক, আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন হোক, বা আমাদের যে রবীন্দ্র জয়ন্তী, আমি কিন্তু সেখানে সবসময়, বা বিদ্যাসাগর জন্ম জয়ন্তী, সেখানে কিন্তু আমি আমার নিজের লেখা নাটক বাচ্চাদের দিয়ে করাই। আচ্ছা আচ্ছা, তারপরে যে মহাত্মা গান্ধীর উপরে যখন 150 জন্মশতবর্ষের উপরে একটা অনুষ্ঠান চলছিল না, হ্যাঁ, যে হয়েছিল। নাটকের উপরে, সেটা তাদের নিয়ে নাটক করেছি, বাচ্চাদের নিয়ে নাটক করিয়েছি, এবং অত্যন্ত সুন্দরভাবে অভিনয় করেছে। এবং ওই যে আমি যে সত্যের পূজারী মহাত্মাজি বলেন নাটকটি লিখেছিলাম, এবং তাতে ভাষাগুলো আপনার নিজের লেখা আমার নাটকই নিজের বাচ্চারা করেছে? আমার নিজের লেখা, এবং সেটি হচ্ছে আমার এখানে আমার অভিনীত হয়। তারপরে হচ্ছে আমাদের চক্রে, সেখানে হচ্ছে প্রথম স্থান অধিকার করে আচ্ছা ওই আমাদের। তো এরকম আর কি। এবং বাচ্চাদের সবসময় আমি একটা নতুন, যাতে তারা একটা আনন্দের মধ্যে থাকে, এবং আনন্দ মানে জয়ফুল লার্নিং যেটা আমরা বলছি না, জয়ফুল লার্নিং মানে এখন সেরকম বলা হবে। হচ্ছে। হ্যাঁ, যার ফলে এখন এই মুহূর্তে আমার বাচ্চারা, মানে আমি বলতে অজ্ঞান, মানে তারা এত ভালোবাসায় আমাকে মানে ঘিরে রেখেছে বা ছেয়ে রেখেছে, মানে আমি তাদের থেকে মানে যেন বেরিয়ে আসতে পারি না। এবং তাদের মান অভিমান আবদার সব তারাই। আমরা জানি, আমরা যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত অনেকেই আমরা, যে জয়পুর লার্নিং বা বাধামুক্ত বিদ্যালয় হবে এরকম একটা ব্যাপার জানি, কিন্তু সেটা হাতে কলমে করে দেখিয়েছেন মঙ্গলবাবু। উনি বাচ্চাদের ভালো লাগার জন্য বর্তমানে সরকারিভাবে একটা চালু হয়েছে প্রতি শনিবারে আনন্দ পরিসর। উনি এটা ভাবনার, সরকারের এই ভাবনার অনেক আগেই ওনার মাথা থেকে এই সকল এসেছে, যে বাচ্চাদেরকে কিভাবে ভালো লাগানো যায়, শুধু নিয়মের বেড়াজালে বেঁধে না রেখে কিভাবে স্কুলমুখী করা যায়, কিভাবে পড়াশোনার প্রতি আকৃষ্ট করা যায়। তাতে উনি নিজের লেখা নাটক, নিজের লেখা কবিতা, গান, এই সকল বাচ্চাদের মধ্যে তারাকে দিয়ে করিয়ে উনি তাদেরকে সেটা অভ্যস্ত করিয়েছে। তো স্যার, আমরা অন্য একটা বিষয় এই মুহূর্তে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যে আমরা শুনেছি আপনার বাড়িতেও আমরা দেখতে পাচ্ছি যে আপনি অজস্র পুরস্কার পেয়েছেন, আপনার অনেক পুরস্কারের মেমেন্টো আছে এখানে। তো যদি মোটামুটি তার মধ্যে কিছু অন্তত আমরাকে বলেন, যে আপনি বিখ্যাত বিখ্যাত যে জায়গা থেকে কিছু কিছু স্বীকৃতি পেয়েছেন, সেগুলো কি কি পেয়েছেন একটু যদি বলেন। সেটা হচ্ছে এপার ওপার বাংলা, দুই জায়গা থেকেই কিন্তু আমি নানাভাবেই সম্মানিত হয়েছি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি 2013 সালে, সেটা পাবনার, বাংলাদেশের যে পাবনা, সেই পাবনার বাংলাদেশ কবিতা সংসদ, সেখানে ওরা আমাকে সম্মানিত করে। বাংলা কবিতা সংসদের যে পদক দিয়ে ওরা সম্মানিত করে। আর 2015-তে আমি, যেটা হচ্ছে আমাদের রাজ্যের যে শিক্ষকতার ব্যাপারে যে সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার, সেটা হচ্ছে শিক্ষারত্ন। 2015-তে সেটা হচ্ছে শিক্ষারত্ন পেয়েছি। আচ্ছা, 2015-তে আমি পেয়েছি আবার বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিন স্মৃতি পুরস্কার। আচ্ছা, ওটা আমি পেয়েছি বগুড়াতে, বাংলাদেশের। বগুড়া থেকে। আর তারপরে তো যেটা রাষ্ট্রপতি সম্মান, সেটা 2017 সালে পেয়েছি। এবং এগুলো বাইরেও প্রচুর আমি, মানে আমাকে সম্মান জানানো হয়েছে নানা জায়গায়। আপনি ওই রাষ্ট্রপতি পুরস্কার 2017 সালে? 2017-তে। আর তার আগে বা তারপরে আরো অনেক সম্মান পেয়েছি, মানে সম্মাননা জানিয়েছে। সেটা হচ্ছে যে এবার সম্প্রতি যে হলদিয়া, যে ওদের যে মেলা আছে না, হলদিয়া মেলা, হ্যাঁ, হলদিয়া নয়, আমাদের কি বলে এখানে কোলাঘাটের। আচ্ছা, কোলাঘাটের কেটিডিপি যে মেলা, ওখানে ওরা সম্মান করলো। তারপরে তো কি বলবো, মানে অনেকগুলোই ব্যাপার আছে, মানে সমস্তগুলো ক্লাব, বিভিন্ন সংস্থা, আমাদের ক্লাব, আমাদের রাজবল্লভ অগ্নিমিনা ক্লাব, নিজেদের যে ক্লাব, ওরা সম্মান জানিয়েছে। আমার সৃজন সাহিত্য, সৃজন সম্মান ওরা জানিয়েছে, যে সৃজন সম্মান এখানে আছে, সৃজন সম্মান। ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি, তারা সম্মান জানিয়েছে। আর তারপরে হচ্ছে আরেকটু বলিনি, সেটা হচ্ছে যেরকম আমাদের যে আমি শিক্ষকতার জন্য আমাদের যে বিষয়টা বিদ্যালয়ের, সেটা কিন্তু আমরা নির্মল বিদ্যালয় পুরস্কারটাও পেয়েছি। পুরস্কারটাও পেয়েছি, হ্যাঁ। এটা কিন্তু মানে আমাদের বিদ্যালয় থেকে, সেটা আমার ব্যক্তিগত নয়, সেটা হচ্ছে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে পেয়েছি। এবং এখানে আপনি যেহেতু প্রধান শিক্ষক, সেখানে আপনার ভূমিকা তো একটা থেকেই যায়। এবং মানে বিদ্যালয় পুরস্কার পাচ্ছে, মানে সেখানে প্রধান শিক্ষকেরই কৃতিত্ব বা দায়িত্ব, এই ব্যাপারটাই তারই উপরে বর্তায়, তারই বেশি থাকে। অবশ্যই বিদ্যালয়ের একটা ওখানে সমষ্টিগত পুরস্কার, ছাত্রছাত্রীদের অবদান, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় বিবেচ্য শিক্ষক সকলেরই সহযোগিতা থাকে ঠিকই, কিন্তু প্রধান শিক্ষক তার মতাদর্শেই একটা স্কুল চলে। তাহলে
আপনি সেই জায়গা থেকে নিজের কর্মজীবনে যেখানে আপনি জড়িত আছেন সেখানে নির্মল বিদ্যালয় পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার সেটাও পেয়েছেন। আপনি বিদ্যালয়ের থেকে বা আপনি শিক্ষক হিসাবে শিক্ষার রত্ন পেয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ স্বীকৃতি, সর্বোচ্চ সম্মান। আমাদের সকলেরই গর্ব আপনার কাছে এসে উপস্থিত হতে পেরেছি। আপনি আচ্ছা, আরেকটা একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। আপনি আমাদের যে আমি কলকাতা যে ডিডি বাংলা দূরদর্শন থেকেও কিন্তু আমি সম্মান লাভ করেছি। ওদের তখন একটা সিরিয়াল হতো, সেটা হচ্ছে প্রতি 54 মিনিটে বলে আর কি, প্রতি 54 মিনিটে। আচ্ছা, হ্যাঁ, তো সেখানে হচ্ছে আমি, ওরা কিছু প্রশ্ন রেখেছিল যেখানে আমি উত্তর দিয়ে সেখানে হচ্ছে আমি প্রথম হই এবং সোনার পদক লাভ করি, মানে সোনার চেন ওরা দিয়েছে। আর সেটা হচ্ছে ডিডি বাংলা থেকে আরেকবার পেয়েছি, সেটা হচ্ছে পরিবার ধারাবাহিক একটা হতো, খুব বিখ্যাত পরিবার বলে আর কি। তো সেখানেও আমি প্রথম হয়েছি। সেখানেও হচ্ছে আমাদের রজত গাঙ্গুলি নিশ্চয়ই জানেন, মৌসুমী সাহা, মানে ওনারা আমার হাতে পুরস্কার তুলে দিয়েছেন এবং একেবারে যাকে বলে মানে সে বুকের কাছে টেনে নিয়ে পুরস্কার তুলে দিয়েছেন ওনারা। তো এটা হচ্ছে আমাকে অনেক গর্বিত করেছে। আর তাছাড়া সাধারণ মানুষের যে সবার প্রচুর জায়গা থেকে পেয়েছি, মানে এটা হচ্ছে এই মুহূর্তে প্রায় আমি হিসাব করছিলাম প্রায় 50-এর উপরে আরো বেশি জায়গা থেকে আমি সম্মানিত স্বীকৃতি পেয়েছি। এবং এখানে হচ্ছে চন্দ্রকোনা থেকে সাহিত্য সংসদ যে আছে চন্দ্রকোনা, ওখান থেকেও আমি পেয়েছি। আচ্ছা, তারপরে যেটা বললাম আপনজন সম্মাননা, যেটা হলদিয়ার বিখ্যাত, সেইটি আপনজন সম্মাননাও আমি পেয়েছি। ওটা হচ্ছে সাহিত্য এবং শিক্ষকতা হিসেবে ওরা যেটা আমাকে মনোনীত করেছিলেন আর কি, এরকম ব্যাপার। তো উনি এরকম স্থানীয় ক্লাব বা বিভিন্ন শিল্প সংস্থা, বিভিন্ন সংগঠন, এই জায়গা থেকে তো অজস্র পুরস্কার পেয়েছেন উনি। আমাকে বললেন যে বিশিষ্ট জায়গায়, যে জায়গাগুলোতে মানে খুব সহজেই যাওয়া যায় না, সেই জায়গাতে উনি অনায়াসেই ওনার কর্মকাণ্ডের মাধ্যমে সেখানে স্বীকৃতি লাভ করেছেন। তো স্যার, আমরা আর একটা অন্য বিষয় আপনার কাছে এখন আমি জানতে চাচ্ছি। আমরা দেখছিলাম আপনি এই মানে রুমটায় আমরা যখন বসেছিলাম, মানে এখানে আপনার বইয়ের ঠাসা আছে। এর বেশিরভাগ বইই আপনার বিনা অনুমতিতে আমরা একটু উল্টিয়ে দেখছিলাম, যে বেশিরভাগ বইই দেখছিলাম যে আপনার নিজের লেখা সেখান থেকে বিভিন্ন প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে। তো স্যার, আপনি যদি এর মধ্যে থেকে আপনার বিশিষ্ট কিছু বই যেগুলো আপনার প্রকাশ পেয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো যদি আমরা একটু বলেন। সেটা হচ্ছে এই মুহূর্তে আমার অনেকগুলি বই প্রকাশিত হয়েছে, 30টার উপরে বই প্রকাশিত হয়েছে এবং আরো অনেক বই প্রকাশের অপেক্ষায় আছে এবং প্রচুর লেখালেখি আমার কম্পিউটারের মধ্যে সব ধরা আছে। তো আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের 10 নেপথ্য সৈনিক বলে যে বইটি, আমার নিজের এটা অত্যন্ত একটা, কারণ মানুষের যে চাহিদা দেখলাম আর কি। এবং ময়নাপুরে একদিন গিয়েছিলাম, ওনারাই প্রায় 25 কপি বইটা নিয়ে নিলেন, ওই একটা ব্যাপারটা। আর ওই বইটি উদ্বোধন করেছিলেন ময়নাপুর হচ্ছে বাজার, বিরাট একটা মেলা হয়, প্রায় 10,000 মানুষের উপস্থিতিতে সেদিনে বইটি হচ্ছে আমার প্রকাশিত, মানে উদ্বোধন, মানে তার মোড়কটা উন্মোচন হয়। তো সেখানে হচ্ছে আমাদের তরুণ চক্রবর্তী, নিশ্চয়ই জানেন তরুণ চক্রবর্তী হচ্ছে যিনি নিউজ রিডার ছিলেন হচ্ছে আকাশবাণীর এবং ডিডি আমাদের বাংলার দূরদর্শনে সেই নিউজ রিডার তরুণ চক্রবর্তী উনি উদ্বোধন করেছিলেন ওই বইটি। তো এরকম অনেক ইতিহাস আছে। আর তাছাড়া রূপে অরূপে বাংলা বলে একটি বই আমার, এটা অত্যন্ত মানুষের মধ্যে পৌঁছাতে পেরেছে এবং ওই বইগুলো সবই আমার প্রায় শেষ হয়ে গেছে, ওগুলো আমি আবার পুনঃপ্রচারের জন্য চালাচ্ছি। আর আরেকটি বই, সেটা হচ্ছে যেরকম হাজার প্রেমের কবিতা, যে বইটা হচ্ছে আমাকে নানা জায়গাতে, মানে একজনের, মানে আমার নিজেরই লেখা 1000টা কবিতা আছে, মানে ওই বইটাতে শুধু কবিতা আছে, 1000টা কবিতা আছে। পরবর্তী হলে আরো অনেক লিখেছি, কিন্তু ওই বইটা আমার 2010 সালে 2009-10-এ প্রকাশিত হয়েছে। এটা কিন্তু 1000। ওদের যে জলদর্শীর যে ওদের প্রকাশন, ওরা যেটা দাবি করেছে যে বিশ্ব সাহিত্যে মনে হয় প্রথম, ওদের পক্ষ থেকে, বা আনন্দবাজারও তার ওইটা খবরটা করেছিল। আচ্ছা, তো বিশ্ব সাহিত্যে প্রথম, এরকম ব্যাপার আর কি। যে একজনের, আপনি তো বললেন যে সুখতারা দেশ, এরকম বিভিন্ন পত্রিকায় আপনার লেখা প্রতিনিয়ত বেরোয়। আরো অনেক বই আপনি লিখেছেন, বাচ্চাদের জন্য বাংলা খুব বিখ্যাত, শিশুদের জন্য অনেক বই নাটক লিখেছেন আপনি, একটু আগেই বলছিলেন, যেগুলো
আপনি আপনার বিদ্যালয়ের বাচ্চাদেরকে সেগুলোই প্র্যাকটিস করান হ্যাঁ এবং মানে মনোগ্রাহী হিসাবে তারা আনন্দ পাঠদানের সাথে সাথে তারা নিজেরাও মানে আনন্দিত হয় এবং শিক্ষার সাথে তারা মানে এই জায়গাটা যে একটা ভীতির জায়গা ছিল আগে, অনেক আগে পড়াশোনা মানে, সেটা জয়ফুল লার্নিং, সত্যিকারেরই জয়ফুল লার্নিং আপনি করতে পেরেছেন। এবং শিশুদের জন্য তো বই প্রচুর লিখেছি, সেটা হচ্ছে দুষ্টু শিশু মিষ্টি শিশু, তারপরে পলাশের রঙে, তারপরে কন্যারত্ন, এগুলো গল্পগ্রন্থ, কবি কাব্যগ্রন্থ। এবং সম্প্রতি প্রকাশিত হলো বাংলাদেশ থেকে এটা বাংলা ভাষা মায়ের ভাষা, বাংলা ভাষা মায়ের ভাষা, এটা হচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ বাংলাদেশ থেকে। এটা কিন্তু সবই শিশুদের উপযোগী সব কিন্তু। এবং সুখবর পত্রিকায়, যে দৈনিক যে পত্রিকার সুখবর, ওতেও আমার প্রচুর ছড়া প্রকাশিত হচ্ছে, নিয়মিত প্রকাশিত হচ্ছে। বলছি স্যার আরেকটা, আরেকটি বলে নি, হ্যাঁ। এই যে আমার গত বছর একটা অনুষ্ঠানে এই বইটি মাটির প্রচ্ছদে মঙ্গল, এই মাটির প্রচ্ছদে মঙ্গল বইটিতে মানে 120 জন মানুষ লিখেছেন। এবং যারা এই মুহূর্তে একেবারে সাহিত্য জগতে মানে যারা মধ্য গগনে জল করছেন, বা মানে যাদের মানে সাহিত্য নিয়ে আমরা পড়াশোনা করি, সেই সব মানুষগুলি লিখেছেন। তার মধ্যে পবিত্রবাবু আছেন, পবিত্র সরকার, পবিত্র সরকার, আমাদের কথা সাহিত্যিক হচ্ছে নলিনী বেরা, আর এবং জেলা বাংলাদেশ আমাদের যে এবং কলকাতা বহু বিশিষ্ট মানুষ কিন্তু এই বইটিতে লিখেছেন। এবং এই বইটিতে কিন্তু সম্পাদনা করেছেন এই গুরুপদ দা, এরকম কয়েকজন আছে, আমার ভাই আছে, তারা সম্পাদনা। এই বইটি হচ্ছে প্রকাশিত হলো এখানে। এই বইটা খুব সাড়া পড়েছে আর কি, মাটির প্রচ্ছদে মঙ্গল, যেটা হচ্ছে আমাকে নিয়ে লেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অন্যান্যরা লিখেছে, অন্যান্যরা লিখেছেন আমাকে নিয়ে। আচ্ছা, হ্যাঁ বলছি স্যার যে কোশ্চেনটা আপনাকে আমি মানে যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, কোশ্চেন না ভুল, সরি, যে আমিও একজন শিক্ষক, প্রাথমিক শিক্ষক ঘটনাচক্রে। মানে এটা আমাদের প্রত্যেকের কাছেই একটা স্বপ্ন থাকে, প্রত্যেকেই, শুধু শিক্ষক নয়, যে কোনো পেশার মানুষেরই একটা স্বপ্ন থাকে, ভালো লাগা থাকে, কোনো জায়গা থেকে কোনো সংস্থা থেকে যদি কোনো স্বীকৃতি পায় তার অবশ্যই সেটা ভালো লাগা। তো উনি তো আমাদের সর্বোচ্চ সম্মান পেয়েছেন। তো আপনি পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষককে বা আমাদের সারা ভারতবর্ষের সমস্ত শিক্ষককে আপনি কি উপদেশ দিবেন, যে আমরা কিভাবে, স্যার আমাকেই মানে আমি আপনার এই পদাঙ্ক অনুসরণ করতে চাই, আগামী দিনে কিভাবে করলে পুরস্কার নয়, আমরা ভালোভাবে শিক্ষাটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো বা এই প্রাথমিক শিক্ষকের আরো উন্নতি সাধন করতে পারবো? সেটা বলি, মানে যেহেতু আপনিও শিক্ষক, তো যাই হোক, আপনাকে তো উপদেশ দেওয়ার মতো কিছু নেই আমার। তো যাই হোক, আমি যেটা বলবো, আমি আমার যেটা মনে হয়েছে আর কি, প্রথম কথা হচ্ছে শিক্ষকের যেটা আমরা বলি, যেটা যে শিক্ষকতা কিন্তু আর 5টা চাকরির মতো কিন্তু নয়, একদম। আর চাকরির মতো পেশা নয় কিন্তু, একদম একদম। এটা অবশ্যই কিন্তু ব্রত। হ্যাঁ, এখানে হচ্ছে, এবং কেউ যদি ভেবে থাকেন যে আমার 10টা 4টা বা ওই 11টা 4টা স্কুল, এটা কিন্তু নয়। শিক্ষক মানে তিনি সমাজেরও শিক্ষক, এটা কিন্তু ভাবতে হবে। একদম একদম। এবং তার বাইরেও, যে আমি আমার 4 দেওয়ালে যখন আমি থাকছি আমার বাচ্চাদের কচিকাচাদের নিয়েও, তার বাইরেও কিন্তু আপনি একজন শিক্ষক। একদম। ও সেই এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যে আমি গেলাম, বেতন পেলাম, চলে এলাম, আর এটা কিন্তু আমি মেনে নিতে পারি না। শুধু আর এটাই নয়, ওইটাই নয় আর কি। আর প্রথম কথা হচ্ছে যে আমি নিয়মানুবর্তিতার কথা বলবো। প্রথমে একজন শিক্ষক হিসাবে তিনি সঠিক সময় বিদ্যালয়ে যান এবং সঠিক সময় বিদ্যালয়ে আসুন, এই বিদ্যালয় থেকে ফিরে আসুন, মানে যখন ছুটি হচ্ছে, মানে তাহলে কিন্তু একটা জনমানসে আপনার সম্বন্ধে একটা মানে ভালো ধারণা গড়ে উঠবে। হ্যাঁ, যে এই যে আমাদের মাস্টারমশাই, যে আমাদের স্যার, তিনি ঠিক সময় আসছেন, ঠিক সময়ে হচ্ছে বিদ্যালয় থেকে যাচ্ছেন পড়াশোনা শেষ করিয়ে, এইটা কিন্তু একটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আর ছাত্রছাত্রীদের সঙ্গে থাকা, সেটা হচ্ছে যে যার ব্যক্তিগত একটা ব্যাপার হতেই পারে। তাদেরকে কিভাবে আমি আমার ক্লাসটা তাকে চালাবো, শ্রেণীটা তাদের উপযোগী করে তুলে কিভাবে তাদেরকে আমি পাঠদানটা করব। এবং আমরা তো জানি যে আমরা তো আর ছাত্রছাত্রী শিখাচ্ছি না, শিখতে সাহায্য করছি মাত্র। টিচার ইজ এ হেল্পার। হ্যাঁ, আমরা তো সাহায্য করছি মাত্র। মানে একটা শিশুর মধ্যে তার সমস্ত দিকই কিন্তু আছে, এটা দিকই, তারা তো আর যান্ত্রিক সত্য নয় না। হ্যাঁ, তাদের একটা অনুসন্ধিত মন আছে, তাদের কল্পনা শক্তির একটা জগৎ আছে, তারা নিজেরা কি বেশ কিছু শিখে এসেছে। হ্যাঁ, এবারে সেটাকে আমাদের হচ্ছে পরিশীলিত ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। আর আমি যেটা বার্তা দেব সেটা হচ্ছে যে ঠিক সময়ে বিদ্যালয়ে যান এবং পাঠ শেষ করিয়ে আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন করছেন, সেটা ঠিক সময়ে আবার আপনি ফিরে আসুন। এই হচ্ছে একটা ব্যাপার আমি বলবো।
স্যার আর একটু একটা জিনিস জানার খুবই ইচ্ছে আমার মনের ভিতরেই আছে, যে আপনি বলছিলেন প্রথমেই আপনার সাথে যখন গল্প হচ্ছিল যে আপনি শিক্ষকতা এবং আপনার এই শিল্প চেতনা বা লেখালেখি ছাড়াও আপনি সমাজ সচেতনতার বা সমাজ কল্যাণমূলক কিছু কিছু কাজ করেছেন, মানে এরকম আপনি অনেক করেছেন আমরা শুনেছি। তো বিভিন্ন জনমানবে বিভিন্ন মানে তাদের বিভিন্ন কাজে আপনি যুক্ত থেকেছেন, এলাকার উন্নয়নের বিভিন্ন কাজে যুক্ত থেকেছেন। এই ধরনের কি কি মানে দুই একটা যদি আপনি বলেন। এরকমই যুক্ত বলতে এবারে যেখানে মানুষ হয়তো আমাদের যে রক্তদান শিবিরকে হয়তো আমন্ত্রণ জানাচ্ছে বা আপনি বলছিলেন যে আপনি নিরক্ষর সাক্ষরতা অভিযানের সাথে সেটা বলে যুক্ত ছিলেন। প্রথম কথা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমার একটা মনের মধ্যে একটা জন্ম নিয়েছিল যে আমার যদি এলাকাটা যদি আমি নিরক্ষর মুক্ত করতে পারি, আমার যারা আমার পাশাপাশি আছেন, এটা কিন্তু আমি কিন্তু নিজে হাতে করেছি এবং যার ফলে আমার হাত দিয়ে কিন্তু অনেকে কিন্তু যারা একেবারে নিরক্ষর ছিল তারা অক্ষর জ্ঞান সম্পন্ন হয়েছে, পরবর্তীকালে তারা অনেক কাজ করতে পারছে। এইটা কিন্তু আমি ওই সামাজিক সংগঠনের সঙ্গে মানে নিরক্ষরতা দূরীকরণে গিয়ে আমি কিন্তু এটা বুঝতে পেরেছিলাম, উপলব্ধি করতে পেরেছিলাম এবং তার ফলে কিন্তু অনেক কাজ হয়েছে। এবং তাদের উপরে আমি ওই যারা নবসাক্ষ্য নতুন পড়ুয়া যারা শিখলো তাদের উপরে আমি নাটক লিখেছি, তাদের নিয়ে করিয়েছি, এরকম ব্যাপারটা তাদেরকে দিয়েই করিয়েছি। মানে তাদের এই জন্য তাদের মধ্যে আগ্রহটা অবশ্যই, একদম, হ্যাঁ অবশ্যই। মানে একটা জিনিস আমরা তখন খুব ছোট ছোট এটা আমরা শুনেছি দেখেওছি, মানে ওই 90-এর দশকে তখন পশ্চিমবঙ্গ সরকার একটা সাক্ষরতা অভিযান প্রকল্প চালু করেছিল। এবারে বিশেষ করে বয়স্কদের যারা তারা এই স্কুলে নাইট স্কুল বলতো অনেকেই, সেই নাইট স্কুলে একটা সময়ের পরে মানে 2 দিন 10 দিনের পরে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলতো। তো আপনি যেভাবে করেছেন তাতে যা বুঝতে পারা যাচ্ছে যে তারা এখানে মানে ওইটা আগ্রহ হারানোর কোনো জায়গা ছিল না। না, একদমই নয়। তারা অনেকেই শিখে, তারা এখনো গল্প করে আমার বিশেষ করে কি শুধু তো বয়স্ক নয়, মানে নিরক্ষর কিভাবে যে তখন যারা মানে বিদ্যালয়ে যাওয়ার উপযোগী তারাও কিন্তু যে কোনো কারণে আঙিনায় যেতে পারেনি, অনেক কারণ তো থাকে, তখন যেতে পারেনি, কিন্তু তাদেরকে আমি নিয়েছি। তারা কিন্তু কম বয়সী ছিল, সেগুলোকেও নিয়ে এসেছি, তাদেরকে একটা জায়গায় কিন্তু পৌঁছে দিতে পেরেছি। এটা হচ্ছে আমার একটা সার্থকতা আর কি। আমার এটা মনে করি আমার নিজের তৃপ্তি বোধ করি এবং যার ফলে তাদেরকে পরবর্তীকালে এই যে সাহিত্য জীবন, যে সাহিত্য চর্চা, তারা কিন্তু আমার চরিত্র হয়ে উঠে এসেছে আমার লেখালেখির মধ্যে, আপনার লেখার মধ্যে তারা চরিত্র হয়ে উঠে এসেছে। মানে আপনার এই জীবন চেতনা বা বাস্তব জীবনের ব্যাপার নিয়েই আপনার এই সাহিত্য চর্চা। অবশ্যই, সে তো সাহিত্য, জীবন ছাড়া তো আর সাহিত্য নয়, মানে সমাজ ছাড়া তো সাহিত্য নয়। একদম, না কিছুটা কল্পনা অবশ্যই থাকে, কিন্তু এই যে আপনার কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মাধ্যমে কর্মকাণ্ডটাই লেখার মাধ্যমে অবশ্যই উঠে এসেছে। আরেকটা হচ্ছে আমার এই যে এলাকায় যে যোগাযোগ দেখেছেন তো, এখন হয়তো আপনার রাস্তা হচ্ছে পিচ রাস্তা হয়ে গেছে বা সামনাসামনি আমরা বাসে হচ্ছে সেতু আছে, সাঁকোটা আছে, এসব তো কিছু ছিল না তখন, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা। এই জায়গায় আমি আপনাকে এখনো বলি যে আমি এখানে থেকে লেখালেখি করছি, সমস্ত কিছু করছি, আমার এই গ্রামে কিন্তু সংবাদপত্র ঢুকেনি এখনো ভাবুন এবারে কি হচ্ছে সংবাদপত্র, অথচ আমি সংবাদপত্র লিখছি, আমি বিভিন্ন আর্টিকেল লিখছি সমস্ত সেই জায়গায়, কিন্তু আমার সংবাদপত্র এখানে ঢোকেনি। মানে আমাকে এখনো মানে কোনো কিছু একটা লেখা হয়তো তারা জানিয়ে দিচ্ছে যে আপনার এই লেখাটা অমুক দিনে প্রকাশিত হবে বা এরকম ধরনের, আমাকে সেভাবে সংগ্রহ করতে হচ্ছে বা সেরকম ভাবে বুঝতে হচ্ছে বিষয়টা। এবং এই যে সুক্তারা টুক্তারা যে পত্রিকা, এগুলো কি হচ্ছে আমি গ্রাহক, মানে গ্রাহক হতে হয়েছে আমাকে, মানে যাতে আমাদের ডাকযোগে মানে আসে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলছি বুঝতে পারছেন? মানে বিচ্ছিন্ন এলাকা হওয়ার জন্য এখানে এখনো সেইভাবে যোগাযোগ উন্নত হয়নি, আর তার জন্য সংবাদ মাধ্যম পর্যন্ত এখনো এসে এখানে রেগুলার ভাবে পৌঁছায়নি। স্যারের সাথে আলাপ আলোচনা একটা এপিসোডের মধ্যে শেষ হবে না, আমরা মাঝে মধ্যে স্যারের কাছে আসবো। অবশ্যই আজকে এই ব্যক্তিত্ব বিকাশ শিবির যে আমাদের অনুষ্ঠান, সেটা এখানে শেষ করছি। আমরা স্যারের সঙ্গে যাব মংলাপাতা রাজবাড়িতে, ওই রাজবাড়ির সম্বন্ধে কিছু তথ্য আমরা তুলে ধরবো, একটা তথ্যচিত্র আপনার সামনে পরিবেশন করছি। একটা গড়বেতার ইতিহাস এবং গড়বেতা কেন্দ্রিক এই চারপাশের যে ইতিহাস, এটা আমরা। স্যার আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে কতটা যুক্ত আছেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সঙ্গে এখন যুক্ত আছি, ভালো রকমই যুক্ত আছি, কারণ আমি মনে করি এটা একটা অত্যন্ত বড় মাধ্যম সোশ্যাল মিডিয়া, এবং আমরা হয়তো কিছু মানে জানতাম না, এবং কিছু কিছু যে সে রচনায় হোক বা কোনো কিছু জায়গার এলাকার ছবি বা সেই সম্বন্ধে যে ধারণা হয়তো অনেকে লিখছেন, সেগুলো কিন্তু পড়ে আমি সমৃদ্ধ হই। আমি কিন্তু সেগুলো কিন্তু অত্যন্ত ভাবে আমি কিন্তু ভালোভাবে নিই, আমি নিজেও লিখি। আমার লেখা না, আমি আমার নামে শুধু আমি মানে মঙ্গল প্রসাদ মাইতি নামে বললেই বেরিয়ে যাবে।
হ্যাঁ আর আপনি স্যার আমাদের এক্সপ্লোরার সৌরভ দাস দেখেন, আমাদের পেজটা ফলো করেন। আসলে তো দেখেছি, হয়তো মনে হচ্ছে হ্যাঁ, হয়তো নিশ্চয়ই মানে দেখবো। ও একটা ইউটিউব পেজ আছে আচ্ছা, ওর, আচ্ছা, আচ্ছা। বা ওর ফেসবুক সঙ্গে। পেজ আছে। তো অনেক কিছু মানে আমার হচ্ছে প্রায় আমার তো মানে প্রচুর গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপ আছে মানে সেগুলো আসছে আর কি আমার কাছে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলোর সঙ্গে জড়িয়ে আছি ঠিক আর আছে কি। স্যার, আমরা আজকে এই এপিসোডটা এখানে শেষ